আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, আশা করছি সকলে ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকের টপিকস হচ্ছে আমি রক্ত নিয়ে কিছু আলোচনা করব। আমরা যাতে সহজে রক্তকে ভালোভাবে জানতে পারি, বুঝতে পারি, আর রক্ত কিভাবে কাজ করে, আমাদের শরীরের মধ্যে রক্তগুলো কিভাবে কাজ করে, কোন রক্তের কি কাজ, এগুলো আমরা বিস্তারিত জানবো। আহ, তো বেশি পেঁচাল না বাড়িয়ে আমরা চলো শুরু করি, ঠিক আছে? আচ্ছা, রক্ত কি? রক্ত এক ধরনের ক্ষারীয় যোজক কলা। রক্ত কি? রক্ত এক ধরনের ক্ষারীয় যোজক কলা। এখন এই যে রক্ত যে ক্ষারীয় যোজক কলা, এটা কিভাবে আমরা প্রমাণ পাবো যে রক্তটা কিভাবে ক্ষারীয় যোজক কলা? দেখো, আমাদের যে পিএস স্কেল আছে, পিএস স্কেল যখন আমরা বর্ণনা করতে পারবো তখন আমরা বুঝতে পারবো রক্তের পিএস কত। তাহলে আমরা জানি রক্তের পিএস কত। যেমন রক্ত পিএস, পিএস, রক্তের পিএস কত? রক্তের পিএস হচ্ছে 7.4। এখন আমরা জানবো 7.4টা কিভাবে হয়েছে, ঠিক আছে? তাহলে আমরা প্রথমত একটা স্কেল বর্ণনা করি। এই পাশে কি, এই পাশে কি, আর এটা হচ্ছে আমাদের নিরপেক্ষ দ্রবণ। নিরপেক্ষ দ্রবণ, এটা হচ্ছে কি নিরপেক্ষ, নিরপেক্ষ। ওকে, তাহলে নিরপেক্ষ আমরা জানি যে কোনো জলীয় দ্রবণ নিরপেক্ষ হয় 7-এ, তাহলে আমরা নিরপেক্ষ ধরতে পারি 7, তাই না? আচ্ছা, তাহলে আমরা যদি এখান থেকে বর্ণনা করি, এটা হবে কি? এটা হবে অ্যাসিড। আর এটা হবে কি? এটা হবে ক্ষার, তাই তো? আচ্ছা, তাহলে আমরা এখান থেকে যদি কল্পনা করি, 1 2 3 4 5 6 7, তাই না? তাহলে আমরা 1 2 3 4 5 6 7, তারপরে 8 9 10 11। ওকে, আচ্ছা, এখন আমরা জানি কি রক্তের পিএইচ হচ্ছে 7। এখন এই 7টা কিভাবে হয়েছে দেখো, এই পাশে যদি হয় তাহলে এটা হচ্ছে অ্যাসিড, আর এই পাশে যদি হয় তাহলে ক্ষার। আর আমরা জানি কি রক্ত এক ধরনের ক্ষারীয় যোজক কলা। এখন ক্ষারীয় হয়েছে কিভাবে দেখো, এখানে ক্ষারীয় হয়েছে এই যে দেখো 7.4, যেহেতু 1 2 3 4, তার মানে এখানে 4। তাহলে আমরা কি বুঝলাম? এখানে হচ্ছে এটা একটা ক্ষার। তাহলে এই পাঁচটা আছে কিসের মধ্যে? এটা হচ্ছে ক্ষারের মধ্যে। দেখো, এটা কিসের মধ্যে আছে? এটা ক্ষারের মধ্যে আছে। তাহলে আমরা বলতে পারি 7.4। তাহলে রক্ত এক ধরনের ক্ষারীয় যোজক কলা। আচ্ছা, এখন রক্ত কিভাবে কাজ করে আমরা সেটা সম্বন্ধে জানবো। আচ্ছা, তাহলে আমরা যদি কল্পনা করি রক্ত কি আসলে। রক্ত এক ধরনের ক্ষারীয় যোজক কলা। এখন এই যোজক কলা কিভাবে কাজ করে, রক্তের মধ্যে কি কি আছে, জৈব অজৈব পদার্থ, এগুলো আমরা জানবো। হ্যাঁ, আচ্ছা, এখন প্রথমত আমরা জানবো রক্তরস কাকে বলে, রক্তরস কাকে বলে, প্লাজমা কাকে বলে, সিরাম কাকে বলে। হ্যাঁ, এগুলো সম্বন্ধে আমরা বিস্তারিত জানবো। আচ্ছা, আমরা জানি রক্তের মধ্যে কত পার্সেন্ট? 90% কি থাকে? পানি থাকে। কি থাকে? পানি থাকে। আর বাকি 10% কি থাকে? জৈব অজৈব পদার্থ, জৈব অজৈব পদার্থ। এখন আমরা এখন জানবো কি রক্তরস। রক্তরসটা কি? রক্তরসটা হচ্ছে আমরা যদি এই রক্ত থেকে 100% থেকে জৈব অজৈব পদার্থকে 10%কে সরিয়ে নেওয়ার পরে যে তরল, হলুদ বর্ণের তরল পাওয়া যাবে, যে হলুদ বর্ণের তরল পাওয়া যাবে, হলুদ বর্ণের ওকে, তাকে রক্তরস বলে। এখন রক্তরস আমরা জানলাম কি রক্তের মধ্যে জৈব অজৈব পদার্থকে বা আমাদের রক্তের কোষগুলোকে সরিয়ে নেওয়ার পরে যে হলুদ বর্ণের তরল পদার্থ পাওয়া যাবে তাকে আমরা কি বলবো? রক্তরস বলবো। সহজে আমরা বুঝতে পারছি। এখন এই যে রক্তরস কি আসলে, রক্তরসের প্রধান কাজ কি? দেখো, আমরা রক্তরসকে যদি কল্পনা করি, রক্তরসের প্রধান কাজ হচ্ছে খাদ্য সার পরিবহন করা। এখন আমি তোমাদের বোঝার স্বার্থে বলি খাদ্য সারটা কি। খাদ্য সারটা হচ্ছে আমরা খাবারটা খাওয়ার পরে যে ক্যালোরিটা আর্ন করি, ওটা হচ্ছে আমাদের রক্তের মাধ্যমে বিভিন্ন স্থানে পৌঁছে দেওয়া। যেমন আমি এখন লিখতেছি, এখানে বোর্ডে লিখতেছি না, তো আমি যখন বোর্ডে লিখি তখন আমার এই হাত পরিচালনা করার জন্য একটা শক্তি প্রয়োজন। এই শক্তিটা আমরা যখন খাবার খাই তখন আমাদের মুখের মধ্যে দিয়ে স্টোমাকে যায়, স্টোমাক থেকে এটা ক্ষুদ্রান্তে যায়, ক্ষুদ্রান্তে যাওয়ার পরে এটা কি করে রক্তরসের সাথে বা প্লাজমার সাথে মিশে আমাদের পুরো শরীরে পৌঁছে দেয়। তাহলে রক্তরসের কাজটা আমরা জানলাম। তাহলে রক্তরস কাকে বলে? রক্তে 10% জৈব অজৈব পদার্থ বা কোষকে সরিয়ে নেওয়ার পরে যে হলুদ বর্ণের তরল পাওয়া যায় তাকে রক্তরস বলে। ওকে, এবার আসো আমরা সিরাম নিয়ে আলোচনা করব। আসো, সিরাম কি? সিরামটা স্পেসিফিকলি আমি তোমাকে যদি বলি এই রক্তরসের সিমিলার কিছুটা, ঠিক আছে? দেখো, ওই একই রক্তের মধ্যে 10% জৈব অজৈব পদার্থকে সরিয়ে নেওয়ার পরে যে স্বচ্ছ তরল, আমরা আগে পড়ছিলাম কি হলুদ বর্ণের তরল, কিন্তু এটার বেলায় স্বচ্ছ তরল, এটার বেলায় কি স্বচ্ছ তরল, এটার বেলায় যে স্বচ্ছ তরল পাওয়া যাবে তাকে আমরা কি বলবো? সিরাম বা প্লাজমা বলবো। সিরাম বা প্লাজমা বলবো। তাহলে রক্তে আমরা লিখতে পারি না রক্তে 10% জৈব
এখন সিরাম কাকে বলে আমরা জানলাম, রক্তরস কাকে বলে সেটা জানলাম। এখন রক্তরসের প্রধান কাজ কি? খাদ্যসার পরিবহন করা। তাহলে আমি খাদ্যসার তোমাদেরকে বুঝিয়েছিলাম। খাদ্যসার কি? খাদ্যসার হচ্ছে আমরা যখন খাবারটা খাবো, খাওয়ার পরে আমাদের অন্ননালী দিয়ে স্টোমাকে যাবে, স্টোমাকে যাওয়ার পরে হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে অর্থাৎ HCl এর সাথে বিক্রিয়ার মাধ্যমে এটা মন্ডে পরিণত হবে। মন্ডে পরিণত হওয়ার পরে এটা আমাদের ক্ষুদ্রান্তে যাবে, ক্ষুদ্রান্তে যাওয়ার পরে এটা আমাদের ক্ষুদ্রান্তের মধ্যে বিভিন্ন বিক্রিয়ার মাধ্যমে একটা যে পদার্থটা ক্যালোরি অর্থাৎ গ্লুকোজ, গ্লুকোজ কি C6H12O6 এটা তৈরি হবে। এখন এই যে গ্লুকোজ, এই গ্লুকোজটা যখন তৈরি হবে, এই গ্লুকোজটা কি হবে আমাদের রক্তরসের সাথে, এই রক্তরসের সাথে মিশবে। রক্তরসের সাথে মিশার পরে কি হবে, এই রক্তরস আমাদের পুরো শরীরে পৌঁছে যাবে। এখন আমরা যখন পরবর্তীতে কি শিখলাম, সিরাম বা প্লাজমা। এখন সিরামের কাজ কি? সিরামের কাজটা হচ্ছে রক্ত তঞ্চন ঘটানো বা জমাট বাঁধানো, রক্ত তঞ্চন ঘটানো বা জমাট। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমাদের রক্তরস শেষ, তারপর হচ্ছে প্লাজমা শেষ, হ্যাঁ, সিরাম শেষ, এগুলো আমরা মোটামুটি জানলাম। এবার আসো আমি তোমাদেরকে সংক্ষেপে বোঝানোর চেষ্টা করতেছি। এবার আসো আমরা রক্ত নিয়ে আলোচনা করবো, স্পেসিফিকলি রক্ত নিয়ে আলোচনা করবো, ঠিক আছে? তাহলে রক্ত কত প্রকার? আচ্ছা, আমরা জানি রক্ত 3 প্রকার। কত প্রকার? 3 প্রকার। একটা হচ্ছে লোহিত রক্তকোষ, শ্বেত রক্তকোষ, অনুচক্রিকা, ঠিক আছে? এখন আমরা লোহিত রক্তকোষ সম্বন্ধে জানবো। লোহিত রক্তকোষটা কি? দেখুন, লোহিত রক্তকোষটা হচ্ছে একটা হিমোগ্লোবিন নামক রঞ্জক পদার্থ বহন করে। কি? HB অর্থাৎ হিমোগ্লোবিন। এই HBটা বহন করে কে? লোহিত রক্তকোষ। এই লোহিত রক্তকোষের প্রধান কাজ হচ্ছে হিমোগ্লোবিন নামক রঞ্জক পদার্থ তৈরি করা। এখন এই হিমোগ্লোবিনটা কি আর এই হিমোগ্লোবিনটা কোত্থেকে আসে আমরা এটা বিস্তারিত জানবো। দেখো, এই HBটা এটা বহন করে অক্সিজেন, আর এটার গড়ায়ু কতদিন? গড়ায়ু হচ্ছে 120 দিন। কতদিন? 120 দিন, অর্থাৎ 4 মাস। সে 4 মাস বাঁচে। এখন তোমাদের প্রশ্ন যে 104 মাস যদি বাইচা থাকে তাহলে এ তো মরে যায়, এরপরে এ জন্ম নেয় কোত্থেকে? আচ্ছা, আমরা যখন এটা 120 দিন বাঁচে তখন হচ্ছে গিয়ে আমরা কি করি, আমাদের শরীরের মধ্যে অস্থিমজ্জা বলতে আমাদের হাড়ের মধ্যে যে চর্বি থাকে ওইটা থেকে আমাদের এই যে HBটা জন্ম নেয়। আর এই HBটা কি করে? HBটা দেখতে কিছুটা এরকম চাকতি আকৃতির বা গোলাকার চাকতি আকৃতির। এটা কি করে? আমাদের শরীরের মধ্যে অক্সিজেন পরিবহন করে। যেমন আমাদের মস্তিষ্কে অক্সিজেন পরিবহন করে, তারপর হচ্ছে আমাদের পায়ে অক্সিজেন পরিবহন করে, বিভিন্ন স্থানে আমাদের অক্সিজেনটা পরিবহন করে HB, ঠিক আছে? আচ্ছা, তাহলে HB সম্বন্ধে আমরা জানলাম। এটা কি করে? এটার প্রধান কাজ হচ্ছে তোমার অক্সিজেন পরিবহন করা। এটা বাঁচে কতদিন? 120 দিন, অর্থাৎ 4 মাস। এরপরে দেখো, এটা আমাদের একটা ভ্রূণ দেহ মানে কি? ভ্রূণ দেহ হচ্ছে যখন জাইগোট অবস্থায় আমাদের যেমন মিওসিস কোষ বিভাজনের ফলে স্পার্ম সেল এবং ইগ সেলের মাধ্যমে তোমার একটা জাইগোট তৈরি হয়। জাইগোট তৈরি হওয়ার ফলে ওখানে একটা ভ্রূণ তৈরি হয়। আর ওই ভ্রূণ অবস্থায় লোহিত কোষের পরিমাণ থাকে 80 থেকে 90 লাখ। কত? 80 থেকে 90 লাখ। ভ্রূণ অবস্থায় 80 থেকে 90 লাখ কি থাকে? লোহিত কোষ থাকে। লোহিত কোষ থাকে। এবং একটা প্রাপ্তবয়স্ক পুরুষের দেহে 4 থেকে 5 লাখ। একটা প্রাপ্তবয়স্ক পুরুষের থেকে 4 থেকে 5 লাখ। কত? 4 থেকে 5। আচ্ছা, তাহলে লোহিত রক্তকোষ, তাহলে কাজগুলো আমরা স্পেসিফিকলি জানলাম, প্রধান কাজ আমরা জানলাম। এর অনেকগুলো কাজ আছে, যেমন তোমার টিস্যু থেকে কোষ থেকে টিস্যুতে অক্সিজেন পরিবহন করে। স্পেসিফিকলি অনেকগুলো কাজ আছে। আমি তোমাদেরকে বোঝানোর স্বার্থে একটা কাজ এখানে উল্লেখ করলাম, যেটা হচ্ছে HB অর্থাৎ হিমোগ্লোবিন পরিবহন করে। হিমোগ্লোবিনের মাধ্যমে এটা রক্তের মধ্যে অক্সিজেন পরিবহন করে থাকে। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। এবার আসো আমাদের শ্বেত রক্তকোষ। শ্বেত রক্তকোষ কি? আচ্ছা, এবার আসো আমাদের শ্বেত রক্তকোষ। শ্বেত রক্তকোষ কি? শ্বেত রক্তকোষকে সোজা বাংলায় আমাদের রক্তের প্রহরী বলা হয়। রক্তের প্রহরী বলা হয়। কেন শ্বেত রক্তকোষকে রক্তের প্রহরী বলা হয় আমি তোমাদেরকে একটু বিশ্লেষণ করি। যেমন দেখো, শ্বেত রক্তকোষের প্রধান কাজ হচ্ছে বহিরাগত জীবাণুকে ধ্বংস করা। শ্বেত রক্তকোষের প্রধান কাজ কি? বহিরাগত জীবাণুকে ধ্বংস করা। এখন বহিরাগত জীবাণু মানে কারা? যেমন দেখো, রক্তের মধ্যে যখন আমাদের অপরিচিত কোনো, যেমন অ্যান্টামিবা বা বিভিন্ন ছত্রাক, অ্যামিবা, এগুলো যখন আমাদের রক্তের মধ্যে প্রবেশ করে তখন আমাদের শ্বেত রক্তকোষ কি করে? ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় ওই জীবাণুটাকে ধ্বংস করে ফেলে। এখন আমরা ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া কি, নিউট্রোফিল কি, ইওসিনোফিল কি, বেসোফিল কি, হিস্টামিন কি, হ্যাঁ, এগুলো সম্বন্ধে আমরা বিস্তারিত জানবো। আসো, শ্বেত রক্তকোষ কত প্রকার? শ্বেত রক্তকোষ হচ্ছে 2 প্রকার। দেখো, শ্বেত রক্তকোষ কত প্রকার? 2 প্রকার। শ্বেত রক্তকোষ কত? 2 প্রকার হচ্ছে। শ্বেত রক্তকোষ 2 প্রকার কি কি? একটা হচ্ছে অগ্রাণুলোসাইট। শ্বেত রক্তকোষ 2 প্রকার, একটা হচ্ছে গ্রানুলোসাইট আর একটা হচ্ছে অগ্রাণুলোসাইট। এখন গ্রানুলোসাইটের কাজ কি, অগ্রাণুলোসাইটের কাজ কি? ওরা স্থানকাল পাত্রভেদে ভিন্ন ভিন্নভাবে কাজ করে থাকে। যেমন ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণুকে ধ্বংস করে ফেলা। আচ্ছা,
এখন অগ্রাণুসাইট যদি আমরা শিখতে যাই, অগ্রাণুসাইটের প্রধানত দুই প্রকার, একটা হচ্ছে একটা হচ্ছে লিম্ফোসাইট আর একটা হচ্ছে মনোসাইট। লিম্ফোসাইট কি করে? লিম্ফোসাইট হচ্ছে তোমার অ্যান্টিবডি গঠন করে, মনোসাইট হচ্ছে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ভক্ষণ করে। এবার আসো গ্রানুলোসাইট। গ্রানুলোসাইট কত প্রকার? গ্রানুলোসাইট হচ্ছে তিন প্রকার, নিউট্রোফিল, ইওসিনোফিল, বেসোফিল। কি কি? নিউট্রোফিল, ইওসিনোফিল, বেসোফিল। এবার আবার নিউট্রোফিলের প্রধান কাজ কি? নিউট্রোফিলের প্রধান কাজ হচ্ছে তোমার ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ভক্ষণ করা। আবার ইওসিনোফিল, বেসোফিল এবং হিস্টামিন নামক রাসায়নিক দ্রব্য নিঃসৃত করে ওখানে তোমার হচ্ছে অ্যালার্জি কোষকে ভক্ষণ করে থাকে।